So today's chapter is chapter 5, the fundamental unit of life, biology. দেখ ফার্স্ট প্যারাগ্রাফটার মধ্যে কি লেখা? While examining a thin slice of cork, Robert Hooke saw that the cork resembled the structure of a honeycomb consisting of many little compartments. Cork is a substance which comes from the bark of a tree. This was in the year 1665 when Hooke made this chance observation through a self-designed microscope. Robert Hooke called these boxes cells. Cell is a Latin word for a little room. রবার্ট হুককে রবার্ট হুক হচ্ছে একজন সায়েন্টিস্ট। এই সায়েন্টিস্টটা একদিন মাইক্রোস্কোপের সাহায্যে একটা গাছের যে বার্ক থাকে, গাছের বার্কের একটা টুকরা মাইক্রোস্কোপের আন্ডারে উনি দেখার পরে দেখে যে এই টুকরাটাকে বড় করার পরে দেখে যে টুকরাটা এরকম কিছু কিছু বক্সের মধ্যে ডিভাইড করানো। আসলে বক্সটা এরকম দেখতে না, বক্সটা বলেছে ওটা হানিকম্বের মতো দেখতে, অনেকটা এরকম। এই যে এই বক্সের মতো কতগুলো ওরা দেখেছে ইওর নিচে, মাইক্রোস্কোপের নিচে। তো এই প্রত্যেকটা কম্পার্টমেন্ট, এটা একটা, 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 এই একটা সিঙ্গেল কম্পার্টমেন্টকে বলেছে সেল। তাহলে ফার্স্ট ডিসকভার কে করলো সেলটা? এ হচ্ছে রবার্ট হুক। মনে রাখবে, রবার্ট হুক কী ডিসকভার করেছে? সেল। আরও ইজিলি বোঝার জন্য হোয়াট ইজ সেল, মনে করে এটা আমাদের হাউস, আমাদের ঘরটা। এবার আমাদের ঘরটা কী দিয়ে তৈরি? ব্রিক্স দিয়ে তৈরি। তো এই প্রত্যেকটা ব্রিক্স হচ্ছে একটা সেল। এবার এই ঠিক আমাদের বডির মধ্যে, আমাদের বডির পুরোটা বডি এরকম ছোট্ট ছোট্ট ব্রিক্স দিয়ে তৈরি করা, যেগুলো আমরা চোখে দেখতে পাই না। এই এরকম ছোটো 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 দিয়ে আমাদের পুরোটা বডি তৈরি করে। এবার ভাব, আমাদের সিঙ্গেল বডির মধ্যে কতগুলো সেল হতে পারে? ট্রিলিয়ন সেল হতে পারে। এবার সেলস আর ডিসকভার্ড বাই রবার্ট হুক। সেলস দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যানিম্যাল সেল, একটা হচ্ছে প্ল্যান্ট সেল। আর টু কাইন্ডসের হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা ইউক্যারিওটিক সেল। এবার আমরা বলবো হোয়াট ইজ প্ল্যান্ট সেল অ্যান্ড হোয়াট ইজ অ্যানিম্যাল সেল। নর্মালি কী জানি, যেই সেল প্ল্যান্টে পাওয়া হয় এটা হচ্ছে প্ল্যান্ট সেল, আর যেটা অ্যানিম্যাল সেলে পাওয়া হয় এটা হচ্ছে অ্যানিম্যাল সেল। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী, যার জন্য আমরা এই দুটোকে পড়ব, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যানিম্যাল সেল। এবার অ্যানিম্যাল সেলের মধ্যে এটা হচ্ছে একটা অ্যানিম্যাল সেল। এবার প্ল্যান্ট সেলটা হচ্ছে এটা হচ্ছে প্ল্যান্ট সেল। দেখলি ডিফারেন্সটা কোথায়? শেপটা অনেকটা আলাদা, প্লাস কম্পোনেন্টসগুলো আলাদা আলাদা পাবো আমরা। দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা অ্যানিম্যাল সেল। এবার যা বলছি এটা নোট কর কপির মধ্যে, রাফ কপির মধ্যে নোট করলেও চলবে। এটা হচ্ছে আমরা অ্যানিম্যাল সেল আর প্ল্যান্ট সেলের মধ্যে কি কি পার্টস আছে, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট পার্টস অফ এ সেল। এবার প্রত্যেকটা সেলের মধ্যে 10টা করে পার্টস থাকে। এই 10টা মুখস্থ করে নিবি কী কী পার্টস। প্রথমটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটাকে রাফ ইআর বলে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, সেন্ট্রিওলস, ভ্যাকিউলস, যেটা স্মল থাকে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে আর বড় থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, বিগ, মাইটোকন্ড্রিয়া। এবার আমি এটা দিয়েছি মানে কি, এটা দিয়েছি মানে দুটোটার ক্ষেত্রে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস যেগুলোতে দিয়েছি এগুলো সব সেম থাকবে, শুধুমাত্র প্লাজমা মেমব্রেনটা থাকবে না, প্ল্যান্টের ক্ষেত্রে থাকবে সেল ওয়াল। এবার আমি বলছি এই প্রত্যেকটা অর্গানস মানে পার্টগুলোকে আমরা আলাদা করে পড়ব, জিনিসগুলো আসলে কী কী কাজে লাগে আমাদের, ঠিক আছে? এবার দেখ, আমরা বুঝি যে হোয়াট ইজ প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে একটা অ্যানিম্যাল সেল।
এবার এটার যে সাইড বাউন্ডারিগুলো দেখলাম আমরা, এই যে সাইড যে বাউন্ডারি, এটা হচ্ছে গিয়ে প্লাজমা মেমব্রেন। একদম সাইডের বাউন্ডারিটা হচ্ছে গিয়ে তোর প্লাজমা মেমব্রেন। এ দেখ প্লাজমা মেমব্রেন, এটাকে আমরা আবার সেল মেমব্রেনও বলি, ঠিক আছে। এবার সেকেন্ড আমরা যাব নিউক্লিয়াসে। এই দেখ নিউক্লিয়াস, নিউক্লিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেল। কারণ কি আমাদের বডির মধ্যে আমরা জানি আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে ব্রেইন, এরকম এই পুরোটা সেলকে কন্ট্রোল করা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের ডিএনএ থাকে। এটা ক্লাস 12-11 কথা, কিন্তু জেনে রাখ, জানতে কোনো অসুবিধা নেই। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে। এই নিউক্লিয়াসটা হচ্ছে দ্য ব্রেইন অফ দ্য সেল, যেটা সেলটাকে কন্ট্রোল করে। এবার সেলের মধ্যে ঠিক এই জায়গাটার মধ্যে কতগুলি ফ্লুইড রকমের স্ট্রাকচারস থাকে। এই ফ্লুইডের মতো স্ট্রাকচারগুলোকে বলে সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজম। এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে যা যা লেভেল করা আছে এগুলো শিখে নিস। এগুলো সবগুলো অর্গানসকে, সবগুলো পার্টকে আমি ভালো করে পরের দিক দিয়ে বুঝিয়ে দেবো ইন দ্য নেক্সট লেকচার। এই লেকচারটার মধ্যে জান কী কী পার্টস আছে। নেক্সট দিনের হোমওয়ার্কটা থাকবে যে অ্যানিম্যাল সেল আর এই যে এদিকে আছে তোর প্ল্যান্ট সেলটা ডায়াগ্রাম উইথ লেভেলিং শিখে রাখবি। আর আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, এখানে যা আমরা দেখলাম যে এখানে আমি প্লাজমা মেমব্রেন লিখেছি, এখানে লিখেছি সেল ওয়াল। মানেটা হচ্ছে অ্যানিম্যাল আর প্ল্যান্ট সেলের ডিফারেন্সটা এখানেই, যে অ্যানিম্যালের প্লাজমা মেমব্রেন থাকে আর প্ল্যান্ট সেলে থাকে সেল ওয়াল, নট প্লাজমা মেমব্রেন, মনে রাখবি। ওদের যে এই যে সাইড যে বাউন্ডারিটা, এটা ওদের প্লাজমা মেমব্রেন না, এটা হচ্ছে ওদের সেল ওয়াল। কিন্তু সেম টু সেম দুটোটা সেলের মধ্যে কন্ট্রোল করে হচ্ছে নিউক্লিয়াস। কোথায় নিউক্লিয়াস? এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এটা যেমন ভ্যাকিউলস, বলেছিলাম যে ভ্যাকিউলস প্ল্যান্ট সেলে বড়, আর অ্যানিম্যাল সেলে এখানে দেখায়নি, কিন্তু অ্যানিম্যাল সেলে ভ্যাকিউলস ছোটো হয়। আর বাকি পার্টসগুলো উইথ লেভেলিং শিখে রাখবি, ড্র করে প্র্যাকটিস করে শিখে রাখবি, আমি জিজ্ঞেস করবো নেক্সট দিন। আমরা এখন পড়েছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানিম্যাল সেল অ্যান্ড প্ল্যান্ট সেল। এবার চলা দেখেও ফেলি আমরা ডিফারেন্সটা আসলে কী। এখন আমরা পড়বো ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেল। এখানে বলেছে এ প্ল্যান্ট সেল ইজ সারাউন্ডেড বাই রিজিড সেল ওয়াল। আমি কি বলেছিলাম যে প্ল্যান্ট সেলের যে সারাউন্ডিংসটা, এই মনে করে এটা একটা প্ল্যান্ট সেল। এই প্ল্যান্ট সেলের আউটার কাভারিংটা তৈরি হচ্ছে সেল ওয়াল দিয়ে, ঠিক আছে। আর এটা একটা অ্যানিম্যাল সেল, অ্যানিম্যালের সেল ওয়ালের আউটার কাভারিংটা তৈরি হচ্ছে কী দিয়ে? প্লাজমা মেমব্রেন, অর মনে রাখবি এটা আরেকটা নাম হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে। এখানে এটাই বলেছে, প্ল্যান্ট সেল ইজ সারাউন্ডেড বাই এ রিজিড সেল ওয়াল whereas an animal cell does not have cell wall। এটাকে সুন্দর করে লিখবি, আমি তোকে এটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এদিকে এবার লাইন করে এদিকে লিখবি অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, একটা লিখবি ইট হ্যাজ সেল ওয়াল, এদিকে লিখবি ইট ডাজ নট হ্যাভ সেল ওয়াল, এভাবে লিখবি নোট কপিটার মধ্যে, আমি পাঠিয়ে দেবো কোশ্চেন্সগুলো। সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্স অফ এ লার্জ ভ্যাকুয়াল। আমি বলেছিলাম প্ল্যান্ট সেলে লার্জ ভ্যাকুয়াল থাকে। ভ্যাকুয়াল কোনটা মনে আছে তো? দাঁড়া আবার দেখাচ্ছি তোকে। এই যে বড় জিনিসটা দেখছিস, এটা হচ্ছে ভ্যাকিউল, এটা হচ্ছে প্ল্যান্ট সেলে। এই দেখ প্ল্যান্ট সেলের ভ্যাকিউলটা কী বলেছে? বড়, আর অ্যানিম্যাল সেলে ছোট। এবার লিখেছে প্ল্যান্ট সেল আর লার্জার দেন অ্যানিম্যাল সেল। প্ল্যান্ট সেলস হ্যাভ প্লাস্টিড whereas অ্যানিম্যাল সেল ডু নট হ্যাভ প্লাস্টিড। এবার প্লাস্টিড হচ্ছে একটা জিনিস, এটাও একটা পার্টি। আগে যেরকম পড়েছিলাম আমরা এই যে পার্টগুলো, হ্যাঁ আমি যা বলছিলাম আগে যে পার্টগুলো পড়েছি প্লাস্টিডের পার্টগুলো, এইটাও এরকম প্লাস্টিড একটা পার্ট, ওখানে মেনশন করা নেই, তবু এই প্লাস্টিডের জন্যই গাছের পাতার কালার গ্রিন হয়, এটা পরে বলবো। আরেকটা তো সেন্ট্রোজোম আছেই, সেন্ট্রোজোম আর অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট সেল whereas animal cell have centrosomes. Plant cell are without cilia whereas animal cells are with cilia. সিলিয়া হচ্ছে এক ধরনের সেলের কম্পোনেন্ট। মনে কর এই তো সেলটা, দেখ এই তো সেলটা, এই সেলটার মুভমেন্ট,
এই সেলটার মুভমেন্টের জন্য এটার গায়ে এরকম 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 কতগুলো হেয়ার লাইক স্ট্রাকচার থাকে বা এরকম লেজের মতো থাকে। এই জিনিসগুলোকে বলা হয় সিলিয়া, যেটা সেলের মুভমেন্টের জন্য হেল্প করে। মনে রাখবি, সিলিয়া হেল্পস ইন সেল মুভমেন্ট। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে লাইসোসোম আর ভেরি রেয়ার ইন প্ল্যান্ট সেল বাট অ্যানিম্যাল সেল হ্যাভ লাইসোসোমস। এটা পাঠিয়ে দেবো সুন্দর করে এরকম মাঝখানে দাগ দিয়ে, এদিকে প্ল্যান্ট সেল এদিকে অ্যানিম্যাল সেল লিখে দুটোকে ডিভাইড করে নোট কপিগুলোর মধ্যে লিখে ফেলবে। আরও কোশ্চেন্স আছে, পরে দেবো। নেক্সট টপিকে যাই আমরা এখন। আমাদের নেক্সট টপিক হচ্ছে, আমরা জানলাম যে সেলস কয় রকমের হয়, অ্যানিম্যাল সেল আর প্ল্যান্ট সেল। এবার সেলস এটা হচ্ছে 2 টাইপস আর 2 কাইন্ডসের হয়। একটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এবার হোয়াট ইজ প্রোক্যারিওটিক সেল অ্যান্ড হোয়াট ইজ ইউক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক সেল হচ্ছে ওই সেলগুলো যেগুলো হচ্ছে তোর অনেক পুরান টাইমের, মানে আমরা যাকে বলি ব্যাকডেটেড সেলগুলো। ব্যাকডেটেড সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল। যেই এটা হচ্ছে মনে কর এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এবার আমরা কীভাবে বুঝবো যে কোনটা প্রোক্যারিওটিক কোনটা ইউক্যারিওটিক? এবার এটার মধ্যেও ডিফারেন্স আছে, আমি ডিফারেন্সগুলো বলবো। যেমন প্রোক্যারিওটিক মধ্যে আমরা জানি যে একটা সেলের মধ্যে ব্রেন মানে আমাদের বডির যেমন ব্রেন কন্ট্রোল করে, ওদেরকেও যেটা কন্ট্রোল করে এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার এই যে নিউক্লিয়াসটা, এটা প্রোক্যারিওটিক সেল হচ্ছে পুরানা জামানার সেল, মনে রাখবি। ব্যাকডেটেডওয়ালা সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এই সেলগুলোর মধ্যে মানে যে নিউক্লিয়াসটা যেটা থাকে এটা ওয়েল ডিফাইন্ড থাকে না, মানে তোর পুরোপুরি তৈরিওয়ালা থাকে না, মানে কিছু কিছু এটার মধ্যে মানে অর্ধেক তৈরিওয়ালা থাকে। তারপর তোর এই সেলটার মধ্যে এই আউটার যে মেমব্রেনটা এটাও তোর থাকে না, মাঝখানে কতগুলো যে এই পার্টসগুলো যে আমরা পড়লাম, এতগুলো যে এই যে এতগুলো পার্টস, কী পার্টস আছে, এই পার্টসগুলো ফুলভাবে তৈরি থাকে না। এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর ইউক্যারিওটিক সেল হচ্ছে আমরা যেমন হিউম্যানসের মধ্যে যেই সেলগুলো, মানে এখন যে আমরা পড়েছি অ্যানিম্যাল সেল, যেগুলির মধ্যে নিউক্লিয়াস ওয়েললি ডেভেলপড থাকবে। তো প্রত্যেকটা অর্গানস থাকবে এখানে, দুটোটার ক্ষেত্রে অর্গানস মানে পার্টগুলো থাকবে, পার্টগুলো ওয়েল ডিফাইন থাকবে, ওয়েল ডেভেলপড থাকবে। এটা হচ্ছে ডিফারেন্সটা। এবার ডিফারেন্সটা তোকে দেখ, ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেল, এটাও পাঠিয়ে দেবো দেখিস। প্রথম কি বললো, দে ল্যাক এ ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস। দেখেছিলাম, বলেছিলাম না নিউক্লিয়াস ছিল না, এখানে একটা হ্যাভ এ নিউক্লিয়ড ইনস্টিড। নিউক্লিয়ডটা হচ্ছে নিউক্লিয়াসের প্রিফর্ম মানে কি পুরোপুরি ভালো করে তৈরি হয়নি, ওটাকে বলা হয় নিউক্লিয়েট ইনস্টেড। এখানে বলছে হ্যাভ এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস এনক্লোজড ইন দ্য নিউক্লিয়ার মেমব্রেন। ওয়েল ডিফাইন্ড একটা নিউক্লিয়ার থাকে। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে সেলের মেমব্রেনকে আমরা বলি সেল মেমব্রেন, আর নিউক্লিয়াসের মেমব্রেনটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। এবার এখানে বলেছে usually have double stranded circular DNA. এখানে have a linear double stranded nucleus. Do not have mitochondria having 70s ribosome. Mitochondria are present. আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে দেখ, মাইটোকন্ড্রিয়া একটা হচ্ছে পার্ট, আমি এখানে লিখে রেখেছি, দুটোটার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমরা এটাকে পাওয়ার হাউস অফ সেল বলি, সেলের পাওয়ার হাউস বলি। কেন বলি? কারণ কি এখানেই আমরা জানি যে গাছ খাবার তৈরি করতে পারে, তো এখানেই মানে খাবারটা গিয়ে এনার্জিতে কনভার্টেড হয়ে যায়। মনে রাখবি, মাইটোকন্ড্রিয়া খাবারটাকে এনার্জিতে কনভার্ট করে। ওই এনার্জিটাকে আমরা কি বলি? এটিপি। এনার্জিটাকে বলি আমরা এটিপি। কি হয়? এটা একটা কম্পোনেন্ট অফ এ সেল, এটাকে পাওয়ার হাউস বলে। মাইটোকন্ড্রিয়াকে কি বলি আমরা? পাওয়ার হাউস অফ দ্য সেল। এটা কি করে? খাবারটাকে এনার্জিতে কনভার্ট করে দেয়, আর ওই এনার্জিটাকে বলে এটিপি। মনে রাখবি। এটাতে হ্যাভ 70s রাইবোজোম, এটাতে হ্যাভস 80s রাইবোজোম। এবার রাইবোজোম হচ্ছে তোর, কোথায় লিখলাম লিখিনি, এখন অ্যাড করলাম যে রাইবোসোমও একটা কম্পোনেন্ট অফ দ্য সেল। এখানে 70s রাইবোজোম, 80s রাইবোজোমটা কি এটা পরে বুঝাবো, পরে লেকচার। এখানে গলগি অ্যাপারেটাস অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অ্যাবসেন্ট।
কোথায়? প্রোক্যারিওটিক সেলের মধ্যে, গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখ আমি তোকে প্রথমেই বলছি যে অ্যানিম্যাল সেল আর প্ল্যান্ট সেলের যে যতগুলো পার্ট বুকের মধ্যে লেখা আছে, ওই ডায়াগ্রামটার সাথে দেখি লেভেল করা আছে, সবগুলো পার্ট মুখস্থ করবি, নতবা কিন্তু বুঝতে পারবি না কোনটা কি, বুঝেছিস? আবার দেখছি যে গলগি অ্যাপারেটাস অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অ্যাবসেন্ট, এখানে আছে, দুটোটাই আছে। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয়, এখানে একটা কি লেখা, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো ডেফিনেশনগুলো আমরা পরের দিকে আসছি। এবার নেক্সট পার্ট হচ্ছে ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার। এগুলো কিন্তু দেখ, সেলুলার মানে কি, সেলের সাথে কিছু লিঙ্ক। ইউনিসেলুলার হচ্ছে যেগুলো সিঙ্গেল সেল অর্গানিজম। সেল কিন্তু চোখে দেখা যায় না, এত ছোট 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 করে একটা পুরাটা একটা মনে করে এই ছোট ছোট সেল করে একটা অর্গান তৈরি হয়, এই অর্গান থেকে একটা সিস্টেম তৈরি হয়, সিস্টেম থেকে পুরাটা বডি তৈরি হয়। এই এই একটা সিঙ্গেল সেল একটা অর্গানিজমকে বলা হয় ইউনিসেলুলার। আর অনেকগুলো ম্যানি সেলস দিয়ে যেগুলো তৈরি অর্গানিজম, এটা হচ্ছে মাল্টিসেলুলার। এবার মাল্টিসেলুলার এক্সাম্পল হচ্ছে হিউম্যানস, কাউ, ডগ এটসেট্রা। আর ইউনিসেলুলার অর্গানিজমের এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। এটা হচ্ছে অ্যামিবা। দেখ এদের ওয়েল ডিফাইন্ড সাইটোপ্লাজম নিয়ে, এর জন্য এগুলো এরকম 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 বডি শেপটা থাকে। অ্যামিবা, প্যারামেশিয়াম অ্যান্ড ব্যাকটেরিয়া মুখস্থ করবি। অ্যামিবা, প্যারামেশিয়াম অ্যান্ড ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার। আর মাল্টিসেলুলার হচ্ছে হিউম্যানস, কাউ, ডগ এটসেট্রা, বার্ডসটা যা দিতে পারিস দিবি। এই দুটোরও আমি তোকে ডিফারেন্সটা পাঠিয়ে দেবো, সবগুলো নোট করে নিবি নোট কপির মধ্যে। এবার ইউনিসেলুলার যে সিঙ্গেল সেল অর্গানিজম, আমরা কি জানি যে একটা সেলের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, রাইট? এবার অনেকগুলো পার্ট অনেকগুলো কাজ করে এই সিঙ্গেল সেলটার জন্য, কিন্তু এটা হয়ে ক্ষেত্রে হয় তোর মাল্টিসেলুলারের ক্ষেত্রে। কিন্তু ইউনিসেলুলার কী করো, আছেই তো একটা সেল। এবার এই একটা সেলই নিজের জন্য খাবার তৈরি করে, মানে যা খেতে চায় সেটাকে ধরে, মনে কর প্রেটাকে ধরলো, প্রে মানে PREYটা, এই প্রেটাকে মনে কর একটা অ্যামিকা পোকা মাকড় সব খায়, এটা এটা এরকম থাকে তো, এভাবে এভাবে বডির সাহায্যে আগাবে, এগিয়ে সেরে এই পুরোটাকে প্রেটাকে খেয়ে ফেলে। এই অ্যামিবা এই দুটো জিনিস দেখছিস বডির, এই দুটো জিনিস দিয়ে প্রেটাকে ধরে। এই দুটোকে কি বলে জানিস? এই দুটো পার্টটাকে বলে সিউডোপডিয়া। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবি। সিউডোপডিয়ার সাহায্যে অ্যামিবা ওর খাবারটাকে ধরে ভিতরে আনবে। আর অ্যামিবা তো অবভিয়াসলি সিঙ্গেল সেলের ম্যান। দেখ ভিতরে একটা ডার্ক কালার জিনিসটা হচ্ছেই নিউক্লিয়াস, বুঝে নিস। ডিফারেন্স দিয়ে দেবো, ওটার মধ্যে আরও থাকবে ইউনিসেলুলার মাল্টিসেলুলার ব্যাপারে। এবার সেল কিন্তু শুধু একটা টাইপের থাকে না, বিভিন্ন রকমের থাকে। মনে কর পুরোটা বডি আমাদের এখানে কি থাকে, লিভার থাকে, স্টোমাক থাকে, ব্রেন থাকে, মাসেল থাকে। তোর আবার মাসেলের জন্য আলাদা করে মাসেল সেলস আছে, লিভারের জন্য আলাদা করে লিভার সেলস আছে, নার্ভের জন্য আলাদা করে নার্ভ সেলস আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা 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 সেলস। এই সবগুলো সেলকে একত্রে করে পুরোটা বডি তৈরি হয়। এগুলো ছাড়া কিন্তু পুরো মানে ইউজলেস, পুরো বডির ফাংশনই ইউজলেস। এবার বিভিন্ন রকমের সেলস থাকে, ঠিক আছে? এবার আমরা কিছু ইম্পর্টেন্ট পার্টে যাই। যেমন আমরা আগে দেখেছি যে সেলকে ইনভেন্ট করলো, মানে ডিসকভার করলো রবার্ট হুক। এটা নোট করে নিস একটু কপির মধ্যে, আমি ধরে রেখেছি, ধরে রাখলাম। স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারিস, দাঁড়া, স্ক্রিনশট করলে নিয়ে নিতে পারিস, সেটা পরে লিখে নিবি নোট কপিটার মধ্যে এখান থেকে। ঠিক আছে, এবার যাই। আমরা জানি যে সেলকে নিল, মানে সেলকে ইনভেন্ট করে রবার্ট হুক। কবে করেছে? 1665। এবার রবার্ট হুক যে সেলটাকে ডিসকভার করলো, ওটা কিন্তু ডেড সেল ছিল। নেক্সট ফ্রি লিভিং সেল মানে কি, আমাদের সেল যেগুলো কাজ করে। লিভিং সেলকে ডিসকভার করেছে লিউয়েন হুক। ফ্রি লিভিং সেল, এই ডেটগুলো মনে রাখবি। নেক্সট নিউক্লিয়াস, এই সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা, এটাকে ডিসকভার করলো রবার্ট ব্রাউন 1831-এ। প্রোটোপ্লাজমটা, আমি কি বলেছিলাম যে এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার এটা চারিদিকে যে ফ্লুইড লাইক স্ট্রাকচারটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমটাকে আমরা প্রোটোপ্লাজমও বলতে পারি। মেনলি সাইটোপ্লাজম দিয়ে মনে রাখবি,
সাইটোপ্লাজম দিয়ে মনে রাখবি। এটাকে করেছে ইনভেন্ট পুরকিনজে, PURKINJE, কবে? 1839-এ। এবার দ্য সেল থিওরি। সেল থিওরিটা কি? দ্যাট অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস আর কম্পোজড অফ সেলস, সব কিছুই সেলস দিয়ে তৈরি। এই জিনিসটা, দ্যাট দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। সেলটা বেসিক ইউনিট, এর জন্য চ্যাপ্টারের নাম কি? ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এটা হচ্ছে সেল। এটাকে ইনভেন্ট ডিসকভার করলো স্কেলেইডেন অ্যান্ড সাচওয়ান। স্কেলেটন মানে SCHLEIDEN 1839, SCHWANN 1839, ঠিক আছে। আর লাস্টে সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এবার একটা সেল, ঠিক আছে। এবার একটা সেল, আমরা সব কিছু জানি যে মনে কর পাখির বাচ্চা কোথার থেকে হয়? ডিমের থেকে। আমরা কোথার থেকে হই? মার বডির থেকে। আর সেল কীভাবে তৈরি হয়? এবার একটা সেল কী করলো? রিপ্রোডিউস করে দুটো সেল হলো। এবার এই একটা সেল কী করবে? আরও দুটো করবে। এই একটা সেল কী করবে? আরও দুটো করবে। তো এখানে কি বলেছে? সেলস আর ফর্ম ফ্রম প্রি এক্সিস্টিং সেল। প্রি এক্সিস্টিং সেল মানে আগের সেল থেকে নতুন সেল ফর্ম হয়। এটাকে ডিসকভার করলো ভিরকো বা ভিরকো, VIRCHOW, ঠিক আছে। এই পার্টটা গেল। এখন দেখ আমরা নেক্সট যে পার্টটা পড়বো এটা হচ্ছে ডিফিউশন অ্যান্ড অসমোসিস। এটা কেন পড়বো? তো এটাকে পড়িয়ে নিই, এরপর তুই বুঝবি এটা কেন পড়িয়েছি। প্রথম পড়ে অসমোসিস। অসমোসিস ইজ এ প্রসেস বাই উইচ দ্য মলিকিউলস অফ এ সলভেন্ট পাস ফ্রম এ সলিউশন অফ লো কনসেন্ট্রেশন টু এ হাই কনসেন্ট্রেশন থ্রু এ সেমিপারমিয়েবল মেমব্রেন। এবার আমাকে জিজ্ঞেস করবি তুই সলভেন্ট আর সেমিপারমিয়েবলের মিনিং কী? সলভেন্ট হচ্ছে, মনে কর কোনো একটা গ্লাসে তুই জল নিলি, ঠিক আছে। কোনো একটা গ্লাসে জল নিলি, এবার এতটুকু চিনি ঢাললি এটার মধ্যে, ঠিক আছে। চিনি ঢাললি, এবার যেই জিনিসটার অ্যামাউন্ট বেশি থাকে ওটা হচ্ছে সলভেন্ট। মনে কর জলের অ্যামাউন্টটা বেশি, এটা হচ্ছে সলভেন্ট। আর চিনিটা হচ্ছে সলিউট। আর সেমি পারমিয়েবল মেমব্রেন হচ্ছে যেই মেমব্রেনটার দিয়ে তুই কোনো কিছু তোর পাস করতে পারবি। মনে কর তুই যদি কাপড়ের কোনো জামা নিস, এটার মধ্যে তুই যদি জল ঢালিস, কী হবে? কাপড়ের এক সাইড থেকে আরেক সাইডে জলটা পাস হবে, তাই তো। এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এবার তুই কোনো মনে কর বোর্ড নিলি, শক্ত বোর্ডে, মানে জল পড়লে এই দিক দিয়ে জলটা কি পাস হবে? না, পাস হবে না। এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এখানে কি বলেছে আবার দেখ, অসমোসিস ইজ এ প্রসেস বাই উইচ দ্য মলিকিউলস অফ এ সলভেন্ট। মলিকিউলস অফ সলভেন্ট মানে কি? এখানে যে মলিকিউলসগুলো ছিল, এই সলভেন্টের মলিকিউলস পাস ফ্রম এ সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন। মনে কর এখানে কম আছে, এখানে হাই কনসেন্ট্রেশন। এখানে বলেছে বাই উইচ দ্য মলিকিউলস অফ এ সলভেন্ট পাস ফ্রম এ সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন। এই মলিকিউলসগুলো লোয়ার কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে চলে যাবে। কিসের সাহায্যে? ওই সেমি পারমিয়েবল মেমব্রেনটার সাহায্যে। এখানে সেমি পারমিয়েবল মেমব্রেনটা কাকে বলেছে? একটা সেলকে বলে। সেলের মেমব্রেনটা যেটা আমরা বলি কি প্লাজমা মেমব্রেন, ওটাকে বলেছে সেমি পারমিয়েবল মেমব্রেন। কারণ কি ওটা দিয়ে মনে কর একটা সেল যদি কিছু এক্সক্রিট করতে চায়, মনে কর সেলগুলো আনওয়ান্টেড জিনিসগুলো বডি থেকে এক্সক্রিট করতে চায়, কীভাবে এক্সক্রিট করবে? ওই সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। এটি বেড়ে এমনি চলে যায় বডির খাদ্য, বডির সাহায্যে ওরা খাবে, বডির সাহায্যেই জলগুলোকে বের করে দেবে। এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের জন্য বলা হয়েছে। আর ডিফিউশন হচ্ছে পুরো উল্টোটা। এটা হবে মলিকিউলস অফ এ সলভেন্ট পাস ফ্রম এ, এটা লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন, ওটার মধ্যে হবে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। এবার আমরা বুঝবো যে আমরা এই দুটো কেন পড়েছি। এই দুটো ডিফারেন্স আমি দিয়ে দেবো, লিখে ফেলবি নোট কপিটার মধ্যে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য সেল সলিউশন আমরা জানতে পারবো যে 3 রকমের সলিউশন আছে। একটা হচ্ছে হাইপারটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন আর আইসোটনিক সলিউশন। এবার এই 3 জিনিসটা কি এটা আমরা এখানে বুঝবো। এই দেখ এনসিইআরটি বুকটার মধ্যে, এটা পেজ নাম্বার 62, ঠিক আছে। লেখা আছে
One of the following three things could happen. If the medium surrounding the cell has high water concentration than the cell, meaning that the outside solution is very dilute, the cell will gain water by osmosis. Such a solution is called hypotonic solution. আমি জানি তোরা কিচ্ছু বুঝিস নি, আমি বলছি ব্যাপারটা কি। এখানে একটা সেলের কথা বলা হয়েছে, মনে করে এটা একটা সেল। এখানে বলেছে যে ইফ দ্য মিডিয়াম সারাউন্ডিং দ্য সেল হ্যাজ হায়ার ওয়াটার কনসেন্ট্রেশন, মানে একটা মিডিয়াম মানে কি, একটা কোনো কন্টেইনারের মধ্যে তুই সেলটাকে রাখলে, এই যে কন্টেইনারটাকে বলা হচ্ছে মিডিয়াম, বলেছে মিডিয়ামটার মধ্যে যদি হাই ওয়াটার কনসেন্ট্রেশন থাকে, মানে হাই ওয়াটার কনসেন্ট্রেশন মানে কি, যদি জলের সংখ্যাটা বেশি থাকে এই মিডিয়ামটার মধ্যে, হাই হাই ওয়াটার কনসেন্ট্রেশন থাকে, ও তাই কোথায় জানি পড়লাম, হ্যাঁ, ইফ দ্য মিডিয়াম সারাউন্ডিং দ্য সেল হ্যাজ হাই ওয়াটার কনসেন্ট্রেশন দেন দ্য সেল, মিনিং দেন দ্য আউটসাইড সলিউশন ইজ ভেরি ডাইলিউট, মানে বাইরের যদি বেশি ওয়াটার কনসেন্ট্রেশন থাকে, বাইরের জায়গাটা হচ্ছে ডাইলিউট বলবি, এই জায়গাটা কি ডাইলিউট, ডাইলিউট। তাইলে কি হবে ব্যাপারটা, দ্য সেল উইল গেইন ওয়াটার বাই অসমোসিস, দ্য সেল উইল গেইন ওয়াটার মানে বাইরে বেশি জল থাকলে এই সেলটা কী করবে, বাইরের থেকে জলটা গেইন করবে। জলটা যদি গেইন করে সেলটা কি হয়ে যাবে, সেলটা হয়ে যাবে মোটা। মোটা বলতে এখানে বলেছে ওই দেখ, সেলটা মোটা হয়ে যাবে, আর এটা মানে সেলটা জল গেইন করে সেলটা মোটা হয়ে যাবে, কিন্তু সেলটা জল গেইন করবে কীভাবে, ওই সেমি পারমিয়েবল মেমব্রেনটার সাহায্যে। এ দেখ ওখানে বলেছে সাচ এ সলিউশন ইজ নোন অ্যাজ হাইপোটনিক সলিউশন। এবার দেখ, ওয়াটার মলিকিউলস আর ফ্রি টু পাস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন ইন বোথ ডিরেকশন, বাট মোর ওয়াটার উইল কাম ইন টু দ্য সেল দেন উইল লিভ। বলছে দ্য নেট রেজাল্ট ইজ দ্যাট, ও দেখ রেজাল্টটা কী বলছে, দ্য ওয়াটার এন্টার্স দ্য সেল ইজ লাইকলি টু সোয়েল আপ। সোয়েল আপ মানে কি, সেলটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, একটা গেল, এটা পাঠিয়ে দেবো তোকে, তিনটা পড়ে নিবি, একটা হচ্ছে হাইপোটনিক, একটা আইসোটনিক, আর একটা হচ্ছে হাইপারটনিক। এবার আইসোটনিকটা আমরা পড়ব। আইসোটনিকটা কি, ইফ দ্য মিডিয়াম হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম ওয়াটার কনসেন্ট্রেশন অ্যাজ দ্য সেল, দেয়ার উইল বি নো নেট মুভমেন্ট অফ ওয়াটার অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এখন বলেছে যদি সেলের মধ্যে যতটুকু কনসেন্ট্রেশন ওয়াটার কনসেন্ট্রেশন আছে আর বাইরে যতটুকু ওয়াটার কনসেন্ট্রেশন আছে, দুটো যদি সেম থাকে, তাহলে না এখান থেকে জল এখানে আসবে, না এখান থেকে জল এখানে যাবে, কি থাকবে দুটোটা নো নেট মুভমেন্ট, মানে কোনো মুভমেন্টই হবে না স্যার, মানে কোনো সলিউশনে, ওটাকে বলেছে আইসোটনিক সলিউশন। দেখলি, এবার সেকেন্ডটা কি বলেছে, ইফ দ্য মিডিয়াম হ্যাজ লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার দেন দ্য cell then is very concentrated solution, the cell will lose water by osmosis। এবার বলেছে যদি ভিতরে জল মানে বাইরের মিডিয়ামটাতে জল যদি কম থাকে, তাহলে কি হবে, ভিতরের থেকে জলটা বাইরে চলে যাবে, বাইরে গিয়ে কী হবে, সেলটা শ্রিঙ্ক করে যাবে, মানে ছোট হয়ে যাবে জিনিসটা। এই দেখ কী বলেছে, therefore the cell will shrink। এখানে such a solution is known as hypertonic solution, এটাকে কি বলা হয়, hypertonic solution। Thus osmosis is a special case of diffusion এই থ্রো এ selectively semi permeable membrane। এই অসমোসিসের ব্যাপারটা এর জন্য তোকে আগে বুঝালাম, ঠিক আছে। আজকের জন্য লাস্ট পার্টটা একটু পড়ে নিই। এটা হচ্ছে ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার অর্গানিজম অ্যান্ড মোস্ট প্ল্যান্ট সেল টেন্ড টু গেইন ওয়াটার থ্রু অসমোসিস। এখানে বলেছে ইউনিসেলুলার মানে কি বলেছিলাম, সিঙ্গেল সেল ফ্রেশ ওয়াটার অর্গানিজম, ঠিক আছে। অ্যান্ড মোস্ট প্ল্যান্ট সেলস টেন্ড টু গেইন ওয়াটার, মানে ওরা জলটাকে কীভাবে গেইন করে, ওই অসমোসিসের সাহায্যে। অসমোসিসের কী বলেছিলাম, অসমোসিসটা কি, অসমোসিসটা হচ্ছে এক ধরনের প্রসেস যেটার মধ্যে মলিকিউলসগুলো কী করে, মলিকিউলসগুলো হাই ওয়াটার কনসেন্ট্রেশন, না আই থিঙ্ক আমি উল্টো বলেছি, একটু দাঁড়া আমিও চেক করে নিই, হ্যাঁ যা ভেবেছি আমি উল্টো বলেছি। অসমোসিসটা হচ্ছে মলিকিউলসগুলো ট্রান্সফার হয় ফ্রম লো ওয়াটার কনসেন্ট্রেশন টু হাই ওয়াটার কনসেন্ট্রেশন, এটার সাহায্যে এই ফ্রেশ ওয়াটার অর্গানিজমগুলো গেইন ওয়াটার করে। অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই প্ল্যান্টস রুটস, ওই প্ল্যান্টস যে রুটের সাহায্যে জলটা নেয়, এটাও ইজ অ্যান এক্সাম্পল অফ অসমোসিস। Thus, diffusion is important in exchange of gases and water in the life of a cell. In addition to this, the cell also obtains nutrition from the
environment. Different molecules move in and out of the cell through a type of transport use of energy in the form of ATP. আমি বলেছিলাম না আগে এটিপির ব্যাপারটা, মনে আছে কি? আমি বলেছিলাম মাইটোকন্ড্রিয়া একটা এলিমেন্ট অফ এন সেল, যেটাকে আমরা কি বলি, পাওয়ার হাউস বলি। ওটা কি করে, খাবারটা নিয়ে এটাকে এনার্জিতে ফর্ম করে দেয়। এনার্জিটাকে কি বলে, এটিপি। ঠিক আছে, এরপর বললো প্লাজমা মেমব্রেনের ব্যাপারে। প্লাজমা মেমব্রেন ইজ ফ্লেক্সিবল অ্যান্ড ইজ মেড আপ অফ অর্গানিক মলিকিউলস কল্ড লিপিডস অ্যান্ড প্রোটিনস। লিপিডস হচ্ছে এক ধরনের ফ্যাটস, লিপিডস অ্যান্ড প্রোটিনস। However, we can observe the structure of plasma membrane only through an electron microscope. Microscope to 3 টাইপসের হয়, বুঝলি? মাইক্রোস্কোপ হয় 3 টাইপের। একটা হচ্ছে গিয়ে সিম্পল মাইক্রোস্কোপ, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবার ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে এই মাইক্রোস্কোপ যেখানে মেনশন করা হয়েছে। এই ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে অনেক ছোট জিনিস দেখার জন্য, মানে ভাইরাস ব্যাকটেরিয়া ধরার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করা হয়। আর রবার্ট হুক যেটার সাহায্যে ওই বললাম না প্রথম দিকে সেল ডিসকভার করেছে, ওটা ছিল কম্পাউন্ড মাইক্রোস্কোপ, মনে রাখবে ওটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। দ্য ফ্লেক্সিবিলিটি অফ সেল মেমব্রেন অলসো এনাবলস দ্য cell to engulf in food and other material from its external environment. Such processes are known as endocytosis. এবার দুটো ডিফারেন্স আমরা আরও বুঝবো, হোয়াট ইজ এন্ডোসাইটোসিস অ্যান্ড হোয়াট ইজ এক্সোসাইটোসিস। অ্যামিবা আমি যে বলেছিলাম একটা সিঙ্গেল সেল অর্গানিজম, অ্যামিবা অ্যাকুয়ার্স ইজ ফুড থ্রু সাচ প্রসেস, এটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এই দেখ আমরা এখানে পড়বো হোয়াট ইজ এন্ডোসাইটোসিস, হোয়াট ইজ এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস হচ্ছে এটা একটা প্রসেস যেটার সাহায্যে একটা সেল মানে সাবস্টেন্সগুলোকে যদি খেতে চায়, মানে ইনজেকশন অফ সাবস্টেন্স, মানে সাবস্টেন্সগুলোকে খায় কীভাবে, বাই দ্য সেল থ্রু প্লাজমা মেমব্রেন। ওই সাইডে মানে মূল কথা হচ্ছে ও খাবার খাবে উইথ দ্য হেল্প অফ ওই প্লাজমা মেমব্রেনটাকে, ওটাকে বলা হয় মানে কোনো খাবারকে যদি ভিতরে ঢুকানো হয়, ওই ভিতরে ঢুকানোটাকে বলে এন্ডোসাইটোসিস। আর এক্সোসাইটোসিস কি, ইট ইজ দ্য প্রসেস অফ এক্সপেল মলিকিউলস আউটসাইড দ্য সেল, মানে কোনো সেলের মলিকিউলসকে মানে ওয়াস্ট ম্যাটেরিয়ালসকে যদি বাইরে ঠেলে দিতে চায় ওটাকে বলে এক্সোসাইটোসিস। দেখ এখানে বলছে ইট ইনভলভস দ্য ফর্মেশন অফ ভেসিকেলস কন্টেনিং দ্য সাবস্টেন্স, আর এখানে ইন এক্সোসাইটোসিস দ্য ভেসিকেলস কন্টেনিং দ্য ওয়াস্ট ম্যাটেরিয়ালস ফিউজ উইদিন দ্য প্লাজমা মেমব্রেন। আচ্ছা এই সেকেন্ড পয়েন্টটা লেখার দরকার নেই, থার্ড পয়েন্টটা দেখ। এন্ডোসাইটোসিস হেল্পস টু ব্রিং মলিকিউলস ইনসাইড দ্য সেল। কী বলেছিলাম, যে কোনো মলিকিউলসকে ওই সেলগুলোর ভিতরে আনতে হেল্প করে। আর এক্সোসাইটোসিসকে রিলিজ এনজাইমস, হরমোনস, প্রোটিনস অ্যান্ড গ্লুকোজ টু বি ইউজড ইন আদার পার্টস অফ দ্য বডি। এটা কী করে, রিলিজ করে এনজাইম, প্রোটিন, বিভিন্ন রকমের জিনিস, সো দ্যাট আদার পার্টস অফ দ্য বডি যাতে ইউজ করতে পারে। মানে মূল কথা হচ্ছে সেলের থেকে বাইরে ছুড়ে দেওয়াকে বলে এক্সোসাইটোসিস, আর ভিতরে আনাকে বলে এন্ডোসাইটোসিস। এটাও দিয়ে দেবো, কিন্তু সেকেন্ড পয়েন্টটা পড়ার কোনো দরকার নেই। তো আমরা পেজ 60 অবধি সব পড়ে ফেললাম, যা যা বলছি সব পড়ে ফেললাম। এবার আমার তোদের হোমওয়ার্কটা থাকবে, দেখ আমি কী বলছি। সেল নিউক্লিয়াস থেকে নেক্সট দিন পড়াবো, দেখ আমরা কত কিছু পড়ে ফেললাম। এবার হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক হচ্ছে ফার্স্ট পেজটা, কারোর কাছে যদি বই না থাকে এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। ফার্স্ট পেজটা ধরলাম, সেকেন্ড পেজটা, থার্ড পেজটা, ফোর্থ পেজটা, স্ক্রিনশট নিয়ে নিতে পারিস যার কাছে নেই। আর এখান থেকে নেক্সট দিন থেকে পড়বো। এই এতটুকু অবধি পুরোটা রিডিং দিবি, কি বলেছি পুরোটা রিডিং দিবি। যা পড়িয়েছি তুই না বুঝিস কি বুঝিস, আমি যতদূর জানি যদি বুঝতে পারবি রিডিং দিবি প্রথম থেকে ফার্স্ট টাইম যতটুকু অবধি বললাম স্ক্রিনশট নিতে, এতটুকু অবধি রিডিং দিবি। কোথায় গেল, এই যে এই চ্যাপ্টারগুলো রিডিং দিবি। কতটুকু অবধি বলেছি, এই পেজ নাম্বার 60 অবধি রিডিং দিবি, মানে যা যা পড়েছে এভাবে রিডিং দিয়ে দিবি। যে মানে কোনো কিছু যদি বুঝতে না পারিস, ভেরি ইম্পর্টেন্ট লাইন আমার অনুযায়ী, কোনো কিছু যদি বুঝতে না পারিস প্লিজ সাইটে নোট করে নিবি, আর আমাকে নেক্সট দিন বলবি যে কোন জায়গাটা বুঝতে পারিস নি। আর হোমওয়ার্ক হচ্ছে এতটুকু অবধি তোরা করে পড়ে রাখবি। আর কি জানি বলে
আর প্রথম হোমওয়ার্কটা কী ছিল, ওই কী যে বলেছিলাম, হ্যাঁ ওই অ্যানিম্যাল সেল আর সেলটা, এই যে অ্যানিম্যাল সেল আর অ্যানিম্যাল সেলের ডায়াগ্রামটা আর এই যে প্রত্যেকটা পার্টসগুলো শিখে নিবি, ডায়াগ্রামটা আর প্রত্যেকটা পার্টসগুলো শিখে নেবি, এটা হোমওয়ার্ক শিখে নেবি। আর একটা নোট কপি কিনবি, নোট কপিটার মধ্যে আমি আজকে আমি হোয়াটসঅ্যাপে কোশ্চেন্স পাঠাবো, এই কোশ্চেন্সগুলোকে সুন্দর করে লিখবি, কী বলেছি, কোশ্চেন্সগুলোকে সুন্দর করে লিখবি। এরপরে আর আমি আজকে যা যা পড়ালাম আমি বলেছি ওই কোশ্চেন্সগুলোকে তোর মানে 1 থেকে 60 অবধি পেজগুলোকে একবার রিডিং দিবি, জাস্ট এতটুকুই বলেছি, রিডিং দিবি। হোমওয়ার্ক হচ্ছে তোর 3টা, একটা হচ্ছে রিডিং দিবি, সেকেন্ডটা হচ্ছে অ্যানিম্যাল সেল আর প্ল্যান্ট সেলের মধ্যে যে তোর ডায়াগ্রাম আর পার্টসগুলোকে মুখস্থ করবি, আর থার্ডটা হচ্ছে গিয়ে তোকে যা যা কোশ্চেন্স দেবো এগুলো নোট কপিতে তুলবি। আর শিখলে তো খুবই ভালো কথা, কারণ কি নেক্সট দিনে যা যা বুঝতে পারবি না একটা কপিতে লিখে নেবি, এগুলো ছাড়া নেক্সট দিনে আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো, আর যদি আগের থেকে না পারোস তাহলে খুব খারাপ হবে, আমি করে দিতেছি। ঠিক আছে, বাই।